নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। বিজেপিদের জন্য যারা বিজেপি দলটাকে পছন্দ করেন, যারা বিজেপি করেন, বিজেপিকে ভোট দিয়েছিলেন বা বিজেপিকে ভোট দেবেন, বা বিজেপির ঝান্ডা নিয়ে মিছিলে হাঁটেন, র্যালিতে হাঁটেন, তাদের জন্য আজকে একেবারে একটা সুখের দিন, একেবারে একটা ভালো লাগার দিন। ত্রিপুরা বিজেপি না, আমি পুরো দেশের কথাই বলছি। আজকে 5টা রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হলো এবং এই 5 রাজ্যের ফল প্রকাশের পর উচ্ছ্বসিত ত্রিপুরা বিজেপি। ইটস রিয়েলি গ্রেট। বিজেপিদের জন্য আজ আনন্দের একটা দিন, আনন্দ বহিঃপ্রকাশ করার একটা দিন। বিকজ দেখুন, এটা ঘটনা, এটা ত্রিপুরা বিজেপি চাপে ছিল। কেন চাপে ছিল? যে শাসক দল হবার পরও নির্বাচনের আরও একটা বছর বাকি, তারপরও রাজ্যে কিন্তু উপনির্বাচনের ঘণ্টা বাজিয়ে দিল। কারা বাজালো? বামেরা নয়, বা অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো নয়, নিজেদের লোকেরাই 12টা বাজিয়েছিল এবং সেই 12টা বাজিয়ে উপনির্বাচনের ঘণ্টা বাজিয়েছিল। তো সেই অর্থে ত্রিপুরা বিজেপি চাপে ছিল, চাপ মুক্ত হয়ে গেল ত্রিপুরা বিজেপি। এটা অফিসিয়ালি আজকের পর বলতে কোনো আপত্তি নেই। এবারে ত্রিপুরা বিজেপির চরিত্র কেমন? আনডাউটলি আমরা সবাই জানি, গুণী মুখ্যমন্ত্রী রয়েছেন, উচ্চশিক্ষিত সুপুরুষ রয়েছেন। কিন্তু ত্রিপুরা বিজেপির কিছু কিছু মানুষ এমন রয়েছেন, ভক্তরা এমন রয়েছেন, যাদের চরিত্রের প্রকাশ এনারা করবেন। তার জন্য আমার এই লাইভটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই বিজেপির ভাষা, শব্দচয়ন জানার জন্য কমেন্ট বক্সের দিকে নজর রাখতে হবে। তাহলে বুঝে যাবেন বিজেপির গোশালায় কি শেখানো হয় এনাদের, এবং এই বিজেপির গোশাবকরা কিভাবে কমেন্ট বক্সে এনাদের শব্দচয়ন করে থাকেন। তার জন্য কমেন্ট বক্স অবশ্যই বলে লক্ষ্য রাখার জন্য আপনারা দেখবেন, বিজেপির চরিত্র চিনবেন, তারপর আপনারা কথা না বললেও বুঝে যাবেন। আচ্ছা, এবার ইউপি একটা বিগ ফ্যাক্টর ছিল, একেবারে পুরো দেশ তাকিয়েছিল। ওয়েস্ট বেঙ্গল নির্বাচন, পশ্চিমবাংলা নির্বাচন যখন হয়েছিল, তখন যেমন পুরো দেশ তাকিয়েছিল হা করে, কি হবে কি হবে। পশ্চিমবাংলায় বিজেপি বোল্ড হয়ে গেছে। এবার পশ্চিমবাংলায় বিজেপির নেতৃত্বরা এখন মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছেন, আগে পদ্ম ফুলে ছিলেন, এখন ঘাস ফুল চিবিয়ে 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 খাচ্ছেন। এটা পশ্চিমবাংলার সিনারিও। তো পশ্চিমবাংলায় যখন নির্বাচনের ফল প্রকাশ হয়েছিল, তখন ত্রিপুরা বিজেপি একেবারে চুপ ছিল। এবার খুব স্বাভাবিক, ইউপিতে বড় জয় অবশ্যই, বলতে আপত্তি নেই, সত্য কথা। এই বড় জয়ের পর, যদিও যেটা তথ্য আমরা এই তথ্য বিশ্লেষণে পড়ে যাব, যে 88টার মতো সিট কিন্তু বেড়েছে অখিলেশ যাদবের বা এসপির, সমাজবাদী পার্টির। আবার 50টার মতো সিট কমেও গেছে বিজেপির। কিন্তু তারপরও শাসক সেই হয় যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারে, এবং ঘোড়া কেনা বেচা ছাড়া একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কিন্তু বিজেপি পেয়েছে। তাই উত্তরপ্রদেশে বিজেপি সরকার করেছে। তো এবার এখনও করেনি, করবে, কিন্তু আমরা বলবো করেছে, করে নেবে সেটা, এটার মধ্যে দ্বিমত কিছু নেই। আচ্ছা, এবারের প্রশ্ন হচ্ছে, অনেকে বলছেন এতে ত্রিপুরা কি প্রভাবিত হতে পারে কি পারে না। একটু তথ্য দিয়ে, আমরা দিনভর প্রচার করেছিলাম বিজেপি কি বলছে, বিজেপির বক্তব্য, একটু তথ্য দিয়ে রাতে আপনাদের জানাতে চাই। একটা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, ত্রিপুরা থেকে জয়ী হয়ে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন, অনারেবল প্রতিমা ভৌমিক ম্যাডাম। তো প্রতিমা ভৌমিক ম্যাডাম আজ একটা শব্দ চয়ন করেছেন, ইন্ডিপেন্ডেন্টে সেটা প্রকাশ করা হয়েছে, কিন্তু আমরা আলাদাভাবে সেটা প্রকাশ করিনি। কি বলেছেন প্রতিমা ভৌমিক? যে ইউপি উত্তরপ্রদেশে আগেও বিজেপি ছিল, এতে ত্রিপুরা প্রভাবিত হয়নি। ত্রিপুরার রাজনীতি আলাদা, ত্রিপুরার সাথে ইউপির মিল নেই, কিন্তু উত্তরপ্রদেশের জয় বড় জয়। বিজেপির মন্ত্রী বলছেন, কেন্দ্রীয় মন্ত্রী বলছেন। এটা খুব ইম্পর্ট্যান্ট মেসেজ একটা, যারা রাজনৈতিকভাবে বিচক্ষণ বা রাজনৈতিক বিশ্লেষক যারা, এনাদের কাছে কিন্তু অন্তত প্রতিমা ভৌমিক ম্যাডামের এই লাইনটা, যে উত্তরপ্রদেশে বিজেপি আগেও ছিল, অনেক আগে ছিল, তখনও কিন্তু ত্রিপুরাতে প্রভাব পড়েনি, এবং তখন ত্রিপুরাতে কিন্তু বিজেপি ছিল না। অর্থাৎ ইউপির ভোট প্রভাব পড়বে না বলে ঘুরপথে তিনি বলেছেন। এবারে আজ বিরোধীরা একেবারে চুপ। আচ্ছা, খুব ইন্টারেস্টিং, এবং এটা ফ্যাক্ট। ত্রিপুরার বিজেপির বন্ধুরা, আমরা ক্রস চেক করি যখন কোনো খবর প্রকাশ করি, বা স্পেশালি যখন আমি লাইভে কথা বলি এসে, তো আনডাউটলি ক্রস চেক ছাড়া, আমাদের লিগেল সেলের সাথে কথা বলা ছাড়া অন্তত সৈকত তলাপাত্র লাইভে তো আসেই না। যদি আসতো, গত 4 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ইন্ডিপেন্ডেন্ট এবং ব্যক্তিগতভাবে আমার নামে এত ডজন খানেক মামলা দিয়েছে আদালতে। মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে এবং রাজ্যবাসীর আশীর্বাদে বারবার আমাদের জয় হয়েছে, কেননা যা বলা হয় এখান থেকে, এই লাইফ থেকে সত্য বলা হয়। তো এবার এটাও ঘটনা যে আজ একজনের মোবাইল সুইচ অফ
যে প্রচার করছিল, তারপর আমি একটু ফোনটা নিয়ে ট্রাই করছিলাম, আসলেই কি সুইচ অফ? মিস কল বাবার নাম শুনেছি, তো বিজেপি সুইচ অফ বাবা বলে কাকে বাজারে নামিয়ে দিচ্ছেন? তখন আমরা দেখতে পেলাম সেই লোকটার নাম সুদীপ রায় বর্মন। ইয়েস, ইটস ট্রুথ, সত্য। সুদীপ রায় বর্মনের 94361223, আর বললাম না বাকিটা, যে ফোন নম্বরটা, সেটা দিনভর সুইচ অফ। আমি এখন এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট থেকে লাইভে আছি, 5 মিনিট আগে ওটা সুইচ অফ ছিল। ওনার ব্যক্তিগত অন্য নাম্বার থাকলে আমাদের তথ্য নেই সেটা। তো এই হচ্ছে ঘটনা। তো এবার এবার মিস কল বাবার পর বিজেপি নতুনভাবে এনে দিল বাজারে সুইচ অফ বাবা। রাজ্য রাজনীতিতে অনেক, আমি প্রথম দিন বলেছিলাম আজ থেকে 3 মাস আগে, যে রাজনৈতিক চমক অনেক আসবে, ঘন ঘন আসবে, রিপিটেডলি আসবে। এবং আজকে ইউপির রেজাল্ট এটা কিছু নয়, আরও বড় চমক কিন্তু অপেক্ষা করছে। তবে ত্রিপুরা বিজেপির জন্য সুখের এটাই, আজ যদি উত্তরপ্রদেশে, বাকি রাজ্যগুলো ছেড়ে দিন, উত্তরপ্রদেশে ইউপিতে যদি বিজেপি হেরে যেত, তাহলে কিন্তু 8 জন বিধায়ক কংগ্রেস ছেড়ে দিতেন। দায়িত্ব নিয়ে তথ্য দিতে চাই, এবং সেই আমি কিভাবে দায়িত্ব নিতে পারছি সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর টেবিলে আছে। কেননা যে ফোনটা পাবলিকলি আমি ব্যবহার করি, যে ফোন নম্বরটা সৈকত তোলাপাত্র ব্যবহার করে, এবং এই ফোনটা থেকে রিপিটেডলি যাদের সাথে আমি কথা বলি ভয়েস কলে, তার ইনকামিং আউটগোয়িং কল হিস্ট্রি প্রত্যেক মাসে মাননীয় মুখ্যমন্ত্রীর টেবিলে পাঠিয়ে দেওয়া হয় স্বরাষ্ট্র দপ্তরকে। মাননীয় মুখ্যমন্ত্রী সেই নির্দেশ দিয়েছিলেন 2 বছর আগেই। তাই আমি বলছি, দায়িত্ব নিয়ে বলতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রী জানেন কোন কোন বিধায়কের সাথে আমার কথা হয়। সেই বিধায়ক আজ রাতে কিছুক্ষণ আগে আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন, শেয়ার করছি, নামটা বলতে পারলাম না, হয়তো বা হতেই পারে আগরতলা শহর, শহরতলির প্রতাপগড় বা এদিক সেদিক, আপনারা বুঝে নিন। তো বলেছেন যে এখন তো চাপের আছে, কি হলো বুঝতে পারলাম না, কংগ্রেসটা তো মুচ্ছা গেল গা, ঠিক এই শব্দ চয়ন। অডিও রেকর্ডিংটা আমরা প্রকাশ করব না, এখানে বিশ্বাসযোগ্যতার কিছু ব্যাপার রয়েছে এবং ইথিক্স কিছু মেনে আমাদের চলতে হয়। এবারে কথা হচ্ছে ত্রিপুরাতে কি হবে, বিরোধীরা কি হতাশ, বিরোধীরা কি হাঁপিয়ে গেছে, এই প্রশ্নগুলো তো ওঠাটা খুব স্বাভাবিক না? প্রথমেই বলেছিলাম, যখন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস সরকার করেছিল, বিজেপিকে ওয়াশ করে দিয়েছিল, তাড়িয়ে দিয়েছিল ঝাঁটাপেটা করে বাংলার মানুষ, তখন কিন্তু ত্রিপুরা বিজেপি চুপ ছিল। ঠিক একইভাবে আজ তো একেবারে গোহারা হারলো। এখানে ইভিএম চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, ট্রাক দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, বাস দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এগুলো বলে লাভ নেই। দেখুন, যখন জয়লাভ হয়ে যায় একটা রাজনৈতিক দল, যখন ভোটে জিতে যান, আমি একটু মেনশন করতে চাইবো কয়েকটা ব্যাপার। একটা রাজনৈতিক দল যখন ভোটে জয়লাভ করে যান, তখন এই বেচারা ইভিএমের কোনো দোষ থাকে না ভাই, ট্রাস্ট মি। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি জয়লাভের পর ইভিএমের বিন্দুমাত্র দোষ ছিল না, একেবারে না, নো। দীর্ঘ 25 বছর সিপিআইএম ত্রিপুরাতে ক্ষমতায় ছিল, তখন ইভিএমের দোষ শুনেছেন? না 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 না, নবইচ, একেবারেই না। যারা হেরে যায়, তাদের যারা সমর্থক, তখন ইভিএমের এইভাবে এত অপমান সহ্য করতে হয়। ব্যাপারটা এমন, আমাদের ব্যাখ্যায়, আমাদের ব্যক্তিগত ব্যাখ্যা, এটা রাজনৈতিক ব্যাখ্যা নয়, কোনো দলের স্টেটমেন্ট এখানে রেকর্ডও করা হয়নি। ব্যাপারটা এমন হয়েছে যে যখন জিতে যায় কোনো রাজনৈতিক দল, তখন ইভিএম হয়ে যায় 18 বছরের এক সুন্দরী নাবালিকা। যখন জিতে যায় কোনো রাজনৈতিক দল, ইভিএম 18 বছরের সুন্দরী নাবালিকা। যখন নির্দিষ্ট কোনো একটা রাজনৈতিক দল হেরে যায়, তখন ইভিএম নিষিদ্ধ পল্লীর, একেবারে সেই নিষিদ্ধ পল্লীর বৃদ্ধ, রোগে জর্জরিত এক মহিলা হয়তোবা। তাই তো এত বদনাম ইভিএমের। কেউ প্রশংসা করছেন, কেউ বিরোধিতা করছেন। আচ্ছা, এবারে তৃতীয় যে ব্যাপারটায় আসবো, কিছু তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করতে অবশ্যই আসা। ত্রিপুরাতে কি যোগী আছেন না মোদি আছেন? একটু ভাববেন মন দিয়ে। ত্রিপুরাতে কি যোগীজি আছেন না মোদিজি আছেন? কেউ তো নেই। মাননীয় প্রধানমন্ত্রী গোটা দেশ নিয়ে ব্যস্ত, মাননীয় যোগীজি উত্তরপ্রদেশ নিয়ে ব্যস্ত, এবং বলেছিল তো বিজেপি মন্দির वही বানায়েঙ্গে। ইটস ফ্যাক্ট, ট্রুথ। রাম মন্দির তো সেখানেই হয়েছে, বানিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। তো এবারে ইন্ডিপেন্ডেন্ট কেন পার্টিকুলার এই রাম মন্দিরের কথাটা বলল? রাজনৈতিক দলগুলো যদি ধর্ম নিয়ে রাজনীতি করতে পারে, ধর্মের নামে রাজনীতি করতে পারে, তাহলে সংবাদ মাধ্যম কেন সেটাকে উল্লেখ করতে পারবে না? প্রশ্নটা রইল। এবার ত্রিপুরাতে আসুন, সোজা ত্রিপুরাতে চলে আসুন। এখানে তো মোদি নেই, এখানে তো যোগী নেই, এখানে তো বিপ্লববাবু রয়েছেন। আস্তাবল বা স্বামী বিবেকানন্দ ময়দান ব্যারিকেড দিয়ে 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 একটা জনসভা হয়েছিল, সেখানে তো আপনারা দেখেছেন অলরেডি, বিভিন্ন নিউজ চ্যানেলে ব্রডকাস্ট করা হয়েছে। যারা গেরুয়া টুপি পরে এসেছিলেন, তারা গেরুয়া টুপিগুলো ফেলে চলে গেছেন।
ত্রিপুরার কথা বলছি, আস্তাবল ফেলে বাড়ি চলে গেছেন কিছুদিন আগে যখন অনারেবল অমিত শাহজি এসেছিলেন। এবারে প্রশ্ন, এবারে কি ত্রিপুরা বিজেপি সেই গেরুয়া টুপিগুলো আবার পরাতে পারবে এনাদের মাথায়? এটা লাউড অ্যান্ড ক্লিয়ার এদের মেসেজ ছিল যে কিছু পাইনি গত 4 বছরে ত্রিপুরায়। এবারে প্রশ্ন, ত্রিপুরা বিজেপি কি এনাদের মুখ থেকেই বের করাতে পারবে যে হ্যাঁ সব পেয়েছি, সব হয়ে গেছে, ঘরে ঘরে রোজগার হয়ে গেছে, মিস কলে চাকুরি কবেই হয়ে গেছে, ল্যাপটপ ভাতা স্মার্টফোন কলেজ পড়ুয়াদের সেটাও হয়ে গেছে? এই কথাগুলো কি ত্রিপুরা বিজেপি বলাতে পারবে কি না, এটা একটা প্রশ্ন। বিকজ এটা ত্রিপুরা, এবং প্রতিমা ভৌমিক বলে দিয়েছেন, স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে ওনার, উনি বলেছেন যে উত্তরপ্রদেশের ভোট এবং ত্রিপুরার ভোট আলাদা, রাজ্য আলাদা, রাজনীতি আলাদা, রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা। পেয়েছেন কি সপ্তম পে কমিশন, প্রশ্ন করবেন তো মানুষ। রেগার হাজিরা হয়ে গেছে 340, আমি জানি না, তথ্য নেই, আমি তো রেগা শ্রমিক নই, কিন্তু রেগা শ্রমিকরা তো ভোট বাক্সে তার জবাব দেবেন। এবারে খুব ইন্টারেস্টিং আজকে যেটা লক্ষ্য করলাম, জিরানিয়া, আমি মেনশন করছি, জিরানিয়া বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হচ্ছে ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে। জিরানিয়াতে বুলডোজার একাধিক বাড়িতে, 4টি বাড়িতে অগ্নিসংযোগ থেকে শুরু করে যাচ্ছে তো অবস্থা করা হয়েছে। এনারা বাম কর্মী ছিলেন, সিপিআইএম এর সাপোর্টার ছিলেন। সাবরুমে এক কংগ্রেস কর্মীর বাড়িতে ঢুকে যা করা হয়েছে অবর্ণনীয় ঘটনা। সাবরুমে সিপিআইএম এর বাধারঘাট স্থিত দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কমলপুরের দিকে যেতে, কোলাই থেকে কমলপুর যেতে একটা গ্রাম আছে, হালাহালি বলা হয়, সেখানটায় একটা নদী ক্রস করে সেই গ্রামটায় যেতে হয়। সেখানে তিপ্রামথার 3 জন কর্মীকে বেধড়ক পেটানো হয়েছে। আরো বললে শেষ করতে পারবো না। কবে হয়েছে? ভারত মাতা কি জয় বলে ক্ষমতায় আসার পর ভারত মাতা কি জয় বলা আরেকটা রাজনৈতিক দল করেছে, যে রাজ্যে নির্বাচনই ছিল না। বাকি রাজ্যে নির্বাচন হয়েছে, বিজেপি দল জয়লাভ করেছে। সন্ত্রাস হচ্ছে ত্রিপুরায়। গোয়াতে একটা সন্ত্রাস হয়েছে, কোনো ভিডিও ফুটেজ আছে কি? গোয়া বিজেপি ক্ষমতা দখল করেছে, গোয়াতে একটা রাজনৈতিক সন্ত্রাস হয়েছে, ফুটেজ আছে? নেই। আপনার কাছে থাকলে এই লাইভের নিচে আপলোড করে দিন, মানুষ দেখুক, দেখতে চায় মানুষ। উত্তরপ্রদেশের রাজনৈতিক সন্ত্রাস এখনো শুরু হয়নি, হবে কিনা আমরা জানি না, তবে ইউপিতেও কিন্তু রাজনৈতিক সন্ত্রাসটা হয় না। ওখানে জাতিগত ব্যাপার বা ধর্মীয় উস্কানিমূলক ঘটনা নিয়ে সন্ত্রাস বা যা হবার হয়। মণিপুর তো অলরেডি একটা ডিস্টার্ব রাজ্য একটা, যার জন্য মণিপুরের ডেভেলপমেন্ট থেকে শুরু করে অনেক কিছু আটকে আছে। এই মণিপুরে পর্যন্ত আজ সন্ত্রাস হয়নি, এখনো অবধি সন্ত্রাস হয়নি। এবার বিজেপি বাকি রাজ্যগুলোতে জেতার পর ত্রিপুরাতে শুরু করে দিয়েছে। প্রশ্ন এটাই, এগুলো দেখে কি মানুষ ফের একবার 2023-এ বিজেপিকে ভোট দেবে কি না? প্রশ্ন মানুষ দিতেই পারে, দিলে বিজেপি ক্ষমতায় আসতেই পারে, কোনো সমস্যা নেই। বিজেপির যুব মোর্চার বন্ধুরা, নেতারা আজ স্লোগান দিয়েছেন 2023-এ নাকি 60টা আসন নিয়ে। আমি জানি না পাহাড়ের যে 20টি আসন সেখানে বিজেপি কিভাবে প্রার্থী দেবেন, এই তথ্য আমার কাছে নেই, কিন্তু বিজেপির নেতাদের ভাষায় বললাম। চতুর্থ যে ব্যাপারটা, এবারে কি তাহলে বিজেপি বিরোধী কারা? কংগ্রেসের তো কিছু দেখতে পেলাম না আমরা, এবং মাননীয় মুখ্যমন্ত্রী আজ একটা প্রেস মিট করে মহাকরণে বলছিলেন, আমরা সেটা তুলেও ধরেছি, 1.5% ভোট পাওয়া একটা রাজনৈতিক দলের নাম এই মুহূর্তে কংগ্রেস। ইটস ফ্যাক্ট, ইটস ট্রু। এবার ত্রিপুরাতে বেরিয়ে আসার পর বিজেপির কিছু বিধায়করা কংগ্রেস উজ্জীবিত হয়েছে। ত্রিপুরার রাজনীতি আলাদা, এতক্ষণ বলছিলাম। সর্বভারতীয় ক্ষেত্রে 1.5%, ত্রিপুরার একেবারে 31% হয়ে যাবে না তো? এই প্রশ্নটার জন্ম কিন্তু নিচ্ছে। যদি হয়ে যায় আলাদা, যদি না হয় তাহলে আগামী দিনে বিজেপি বিরোধী শক্তি কারা? বিজেপির বিরুদ্ধে এক কেরালা ছেড়ে দিলে, কেরালাতে বামেরা দাপটের সাথে রাজত্ব করছেন, এখানে বিজেপি তার দাঁত ফোটাতে পারেনি, বা কেরালা হয়তো বা বলে দিয়েছে গোয়াল ঘরের সন্তানদের আমরা প্রশ্রয় দেব না, হয়তো বা। কিন্তু এছাড়া কেরালার বাইরে বেরিয়ে গেলে ত্রিপুরায় বামেরা বিরোধী, পশ্চিমবাংলায় তো বামেরা কিছু নেই এখন, মানে সত্য, প্রমাণিত সত্য। আম আদমি পার্টি এবং মমতা ব্যানার্জি, কেজরিওয়াল এবং তৃণমূল কংগ্রেস, এই দুটো মুখী কি বিজেপি বিরোধী প্রধান শক্তি আগামী দিনে দেশে? এই প্রশ্নটা কিন্তু আজকের পর জন্ম নিল, কারণ গোয়াতে তৃণমূল কংগ্রেস প্রথম গোয়াতে যে তৃণমূলের কোনো রাজনৈতিক সংগঠন ছিল না, সিট কিন্তু পেয়েছে। ক্ষমতায় আসা না আসা পরের ব্যাপার, লড়াই তো হয়েছে। 5.32 এখনো পর্যন্ত, পরেরটা আপডেট হবে আরও, শতাংশ ভোট এনারা পেয়েছেন তৃণমূল কংগ্রেস।
এবার দিল্লি থেকে বেরিয়ে পাঞ্জাবের ক্ষমতা দখল করে নিল আম আদমি পার্টি, ভাবতে হবে কিন্তু আগামী দিনে। এবং এগুলো খুব ইম্পর্ট্যান্ট মেসেজ দিল দেশের জনতারা, নাগরিকরা। এই এই ব্যাপারগুলো খুব ইম্পর্ট্যান্ট কিন্তু আগামী দিনে ত্রিপুরাতে প্রভাব পড়বে না পড়বে না, বিজেপি বিরোধী হাওয়া আছে কি নেই তা বুঝতে হবে। আচ্ছা, এবার 2018-র কিছু ব্যাপার আমরা বিশ্লেষণ করব, তারপরে এই লাইভটা শেষ করব। অনেকেই হতাশ বলছেন বিরোধীরা, অনেকেই বলছেন বিরোধীরা চুপ পাচ্ছেন, মানিক সরকার চুপ, সুদীপ রায় বর্মন সুইচ অফ করে সুইচ অফ বাবা হয়ে গেছেন, সুবল ভৌমিক আপাতত চুপ আছেন, কিছু বলছেন না। কি অঙ্ক চলছে, কি ছক কষা হচ্ছে? 2018 অ্যাসেম্বলি ইলেকশন ত্রিপুরা, 2018-র বিধানসভা নির্বাচন। আচ্ছা, বিজেপি কটা ভোট পেয়েছিল আপনারা সবাই জানেন, মিলিয়ে নেবেন, একটু মনে করে দিচ্ছি। বিজেপি পেয়েছিল 9,99,093টি ভোট 2018-তে, 9,99,093টি ভোট। লেফট ফ্রন্ট, বাম জোট, বাম তো জোট না, লেফট ফ্রন্ট বলা হয় তাদের যেটা থাকে, কটি ভোট পেয়েছিল? 10,42,610টি। বিজেপি পেয়েছিল 9,99,093টি, বামেরা পেয়েছিল 10,42,610টি। তারপরেও ক্ষমতায় বিজেপি, বামেরা দখল করতে পারেনি ভোট বেশি পেয়ে। কি অঙ্ক তার পেছনে? সিম্পল একটা অঙ্ক, পাহাড়ের ভোট। বিজেপি জোট সঙ্গী কে ছিল? আইপিএফটি পেয়েছিল 1,73,603টি ভোট, অর্থাৎ 1,73,603 ভোট কে পেয়েছে? আইপিএফটি। টোটাল বিজেপির কি দাঁড়ায় এবার? 11,72,696। এবার বেড়ে গেল বামেদের থেকে সরকারি বিজেপি। পাহাড়ের ভোট, জনজাতিদের ভোট, এই ভোটের অঙ্কেই কিন্তু আজকে সরকারটা আছে। আপনারা ভুলে যাননি, ত্রিপুরা ভুলে যাননি, কিছু নেংটো মানুষকে, নেংটো বিবস্ত্র মানুষকে আমরা আন্দোলন করতে দেখেছিলাম, গোটা রাজ্য দেখেছিল। কোন দলের ছিল এনারা? আইপিএফটির ছিল। আলাদা রাজ্য চাই, ত্রিপুরাল্যান্ডের স্লোগান দেয়া হয়েছিল। মানুষ, পাহাড়ের মানুষ সেই স্লোগানকে শ্রদ্ধা সম্মান জানিয়েছিল। পাহাড়ের আবেগ জড়িয়ে গিয়েছিল এই আইপিএফটির সাথে, আইপিএফটির স্লোগানের সাথে। তারপরে কিন্তু বিজেপির 9,99,000 ভোটের সাথে জুড়ে যায় 1,73,603টি ভোট। বামেরা পরাজিত হয়, অষ্টম বামফ্রন্ট সরকার হয়নি। এবারের প্রশ্ন, আজকের দিনে, আজকে এখন এই মুহূর্তে আইপিএফটির কি আছে পাহাড়ে 1,73,603টি ভোট? উত্তর না, 0। আইপিএফটির 20,000 ভোট পেতে পাহাড়ে কষ্ট হবে, বাড়িয়ে দিন 50,000, এর বেশি অসম্ভব হবে না। সেই জায়গাটা যে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন বা এডিসি নির্বাচনে কে নিল? প্রদ্যুৎ বাবু নিয়েছেন, তিপ্রামথা। কি স্লোগান? গ্রেটার ত্রিপুরাল্যান্ড। পুরনো স্লোগানটাকে বা পুরনো স্লোগানের আগে গ্রেটার শব্দ লাগিয়ে দেওয়া হয়েছে। এবারে তিপ্রামথার নেতৃত্বরাও হয়তো বা জানেন, আইপিএফটি বুঝে গেছেন ধূলিসাৎ হয়ে পাহাড় থেকে, যে আলাদা রাজ্য তো হবে না, এই গল্প কিভাবে খাবে। তখনই তৈরি হয়েছে জটিল রাজনৈতিক সমীকরণ। প্রদ্যুৎ ঝড় পাহাড়ে এই মুহূর্তে বইছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। রাজপরিবারের সদস্য হিসেবে বুবাগ রাবা মহারাজার একটা গ্রহণযোগ্যতা রাজ্যের জনজাতি অংশের মানুষের মধ্যে রয়েছে। এবারে প্রদ্যুৎবাবু কিন্তু মুখ্যমন্ত্রীও হবেন না, তিনি ভোটেই লড়বেন না, তিনি রাজা হতে চাইছেন না, তিনি কিং মেকার হতে চাইছেন, তিনি রাজত্ব পরিচালনা করবেন, মুখ্যমন্ত্রীও ওনার নির্দেশেই কাজ করতে হবে। এই রাজনৈতিক সমীকরণ নিয়ে কিন্তু প্রদ্যুৎবাবু খাটছেন, এবং টার্গেট প্রদ্যুৎবাবুর একটাই, যে আগামী দিনে জনজাতি মুখ্যমন্ত্রীকে তিনি সাপোর্ট করবেন। এবারে সেটা হতে পারে বিজেপির জিষ্ণু দেববর্মন, সেটা হতে পারে সিপিআইএমের জিতেন্দ্র চৌধুরী, সেটা হতে পারে কংগ্রেসের বীরজিৎ সিনহা বা তৃণমূলের নতুন কোনো মুখ। এটা কিন্তু প্রদ্যুৎবাবু এখনো স্পষ্ট করেননি কোন রাজনৈতিক দলকে প্রদ্যুৎ সাপোর্ট করবেন। কাজেই সব মিলিয়ে হামলা হুজ্জুতি বা ইত্যাদি ত্রিপুরায় হচ্ছে, যারা যে রাজ্যের মানুষ জয়লাভ করেছেন, যে রাজ্যের পলিটিক্যাল পার্টি জয়লাভ করেছে, সে রাজ্যে না হলেও ত্রিপুরায় হচ্ছে। কিন্তু ত্রিপুরার রাজনৈতিক সমীকরণটা ভয়ানক জটিল, দায়িত্ব নিয়ে বলছি আমরা। এই হচ্ছে আজকের দিনের ক্যালকুলেশন। আর হুট করে আজ, কাল, পরশু, আগামী 1 মাস, 2 মাস, 3 মাস কোনো বিধায়ক কংগ্রেস দল ছেড়ে আসবেন না, এটাও ফ্যাক্ট। গোপন সূত্রে নয়, একেবারে বিশ্বস্ত সূত্রে ব্যক্তিগতভাবে যখন কারোর সাথে কথা বলি আমরা, নাম প্রকাশ আমরা করব না, আমরা জানি এবং আমাদের জানানো হয় ইচ্ছে করেই রাজনৈতিকভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে খবর প্রকাশ করার জন্য এবং আপনাদের জানানোর জন্য। তো সেটা দায়িত্ব নিয়ে আমরা একটু জানালাম।
তবে আজকে রাতের যে সন্ত্রাসগুলো হচ্ছে সেটা হলে আমার মনে হয় না, আমাদের মনে হয় না, রাজ্যের মানুষের মনে হয় না যে বিজেপির রাজনৈতিক গ্রহণযোগ্যতা খুব একটা বেড়ে যাবে। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার যে কোনো রাজনৈতিক দলকে পছন্দ হতেই পারে, তার জন্য কাজ করুন, লড়াই করুন, সংগ্রাম করুন। ভারত মাতা কি জয় বলুন, লাল সালাম বলুন, বলুন ইনকলাব জিন্দাবাদ বলুন, অথবা বন্দে মাতরম বলুন। আপনাদের অধিকার, আপনাদের ইচ্ছে, কিন্তু না হোক বা বন্ধ হোক রাজনৈতিক সন্ত্রাস, স্লোগান তুলুন সেটাই। অনেক ধন্যবাদ, শুভরাত্রি, জয় হিন্দ।